দাক্ষিণাত্যের ইতিহাসের সূচনা ধরা হয় সঙ্গম যুগের সময় থেকে। এই সময়কাল মোটামুটি 100 থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে নর্মালি 3টে রাজ্য ছিল, চের, পাণ্ড আর চোল। এর ভেতর সব থেকে পুরনো রাজ্য ধরা হয় পাণ্ড। এই এরিয়ায় ভাষা ছিল তামিল, আর এই তামিল ভাষার বিকাশের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সঙ্গম বা সম্মেলনের আয়োজন করা হয়েছিল, অনেকটা বৌদ্ধ সম্মেলন বা জৈন সম্মেলনের মতন। এরকম 3টে সম্মেলনের আয়োজন করা হয় বা 3টা সঙ্গমের আয়োজন করা হয়। এই 3টে সঙ্গমের কেন্দ্র ছিল দক্ষিণ মাদুরা, কাপালপুরাম আর উত্তর মাদুরা। দক্ষিণ মাদুরা, কাপালপুরাম আর উত্তর মাদুরা, এই 3টে সঙ্গমে সভাপতিত্ব করেছিল প্রথমটাতে অগস্ত্য ঋষি, পরেরটাতে অগস্ত্য ঋষি আর তোলকাপিয়ার, আর 3 নম্বরটায় নাক্কিরার। অগস্ত্য ঋষি, তারপর অগস্ত্য ঋষি, তার সাথে তোলকাপিয়ার, আর শেষেরটায় নাক্কিরার। এই 3টে সঙ্গমে যতজন করে রাজা উপস্থিত ছিল তারা হলো 89 জন, 59 জন আর 49 জন। প্রথমটাতে 89 জন, পরেরটাতে 59 জন, তারপরেরটাতে 49 জন। এই অগস্ত্য ঋষি উত্তরপ্রদেশের বেনারসের পণ্ডিত ছিল। সেকেন্ড সঙ্গমের ওই তোলকাপিয়ার একটি বই লিখেছিলেন, তোলকাপিয়াম। এছাড়াও সঙ্গম যুগের আরো বিভিন্ন সাহিত্য রয়েছে, যেমন কুরাল, জীবক চিন্তামণি, শিলাপ্পাধিকরম, মণিমেকলাই, নেমিপুরাণ। তোলকাপিয়াম, কুরাল, জীবক চিন্তামণি, শিলাপ্পাধিকরম, মণিমেকলাই, নেমিপুরাণ। এই তোলকাপিয়ামকে তামিল সাহিত্যের সবচেয়ে প্রাচীন পাঠ বলে ধরা হয়, আর কুরালকে তামিল সাহিত্যের বাইবেল বলে ধরা হয়। এটাকে পঞ্চম বেদও বলা হয়। তো তোলকাপিয়াম তামিল সাহিত্যের সব থেকে প্রাচীন পাঠ, আর কুরাল তামিল সাহিত্যের বাইবেল বা পঞ্চম বেদ। জীবক চিন্তামণি জৈন ধর্ম সম্পর্কে লেখা। এই সঙ্গম যুগে গুপ্তচর ব্যবস্থা ছিল। গুপ্তচরদের বলা হতো ওররার। তামিল ওই বিভিন্ন সাহিত্য থেকে তো এই সঙ্গম যুগ সম্পর্কে জানা যায়। এর পাশাপাশি আরো বিভিন্ন জায়গা থেকে এই সঙ্গম যুগ সম্পর্কে জানা যায়, যেমন মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা, পানিনির লেখা অষ্টাধ্যায়ী, আর ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ এত্রে। এবার চের সাম্রাজ্য। বর্তমানের কেরালা এরিয়াতে নর্মালি এই চের সাম্রাজ্যটা ছিল। এর রাজধানী ছিল বাঞ্জি বা ভাঞ্জি। এই এলাকার পতাকার চিহ্ন ছিল ধনুক। অশোকের লেখা দ্বিতীয় শিলালিপি থেকে এই চের বংশ সম্পর্কে জানা যায়। অশোকের শিলালিপিতে এই চের সাম্রাজ্যের নাম কেরল পুত্র হিসাবে ব্যবহার হয়েছে। এছাড়া ঋগ্বেদের এত্রে ব্রাহ্মণ গ্রন্থে চের সাম্রাজ্যকে চেরাপদ বলা হয়েছে। তো চের এরিয়ার দুটো অন্য নাম রয়েছে, কেরল পুত্র আর চেরাপদ। এই চের সাম্রাজ্যের রাজারা হলো উদাইন জারেল বা উদিয়ান চেরলাথান। নামগুলো একটু ডিফিকাল্ট, একটু ভালো করে শুনে রাখতে হবে। রাজারা হলো উদাইন জারেল বা উদিয়ান চেরলাথান, তারপর নেডুম চেরলাথান বা নেডু জারেল, তারপর সেনগুট্টুভার, তারপর আদিগামান, কুরুক কাইনাল জাল। উদাইন জারেল, নেডু জারেল, সেনগুট্টুভার, আদিগামান, কুরুক কাইনাল জেল। প্রথম রাজা ধরা হয় উদাইন জারেল। বলা হয় উদাইন জারেল মহাভারতের যোদ্ধাদের খাবার খাইয়েছিলেন। এরপর নেডুম চেরলাথান বা নেডু জারেল উপাধি ছিল অধিরাজা, কারণ তিনি আশেপাশের 7টা এরিয়া দখল করেছিলেন। এরপর সেনগুট্টুভার। সেনগুট্টুভার কানগি পূজা বা কান্নাগি পূজা, যেখানে পত্নী বা স্ত্রীকে পুজো করা হয়, এই প্রথা চালু করেছিলেন। সেনগুট্টুভার কান্নাগি পূজা। আদিগামান দক্ষিণ ভারতে আখের চাষ শুরু করেছিলেন। শেষ রাজা কুরুক কাইনাল জেল। এরপর পাণ্ডব বংশ। পাণ্ডব বংশ নর্মালি তামিলনাড়ুর দক্ষিণ দিকের এরিয়াতে ছিল। এর রাজধানী মাদুরাই। কৌটিল্যের অর্থশাস্ত্রে এই মাদুরাইকে দক্ষিণ ভারতের মথুরা বলা হয়েছে। এই পাণ্ড্য রাজ্যের পতাকা ছিল যমজ মাছ বা চিহ্ন যমজ মাছ। পাণ্ড্য এরিয়া থেকে একজন রাজার নাম আসে, প্রথম নেডুজেলিয়ান বা নেডুচেলিয়ান। এই পাণ্ড্য রাজ্য খুবই ধনী আর মাতৃতান্ত্রিক ছিল। এই সময় এখানে মুক্তো খুবই বিখ্যাত ছিল। মুক্তো দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, আর এই মুক্তো দ্বারা রোমের রাজা অগাস্টাস সিজারের সাথেও ব্যবসা বাণিজ্য হতো। এই নেডুজেলিয়ান সমুদ্র পূজা চালু করেছিলেন। এর আগে সেনগুট্টুভার কান্নাগে পূজা, আর নেডুজেলিয়ান সমুদ্র পূজা। এরপর চোল সাম্রাজ্য। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে পরবর্তীতে গিয়ে আবারও একবার চোল বংশের প্রতিষ্ঠা হয়, যার প্রতিষ্ঠাতা হলো বিজয়ালয় চোল। আর এই যে চোল, এটাকে বলা হয় আদি চোল। এর রাজধানী ছিল তাঞ্জোর বা থাঞ্জাভুর। এই চোল বংশের একজন রাজা ইলারা বা ইল্লানান শ্রীলঙ্কার উপর আক্রমণ করেছিলেন এবং সেখান থেকে প্রায় 10,000 মতন মজদুর এনে কাবেরী নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। ভারতের একদম দক্ষিণে এই চের, পাণ্ড্য আর চোল সাম্রাজ্য ছিল, কিন্তু পরবর্তীতে ভারতের মাঝামাঝি এরিয়াতে মোটামুটি অন্ধ্রপ্রদেশের উপর পোর্শন বা মহারাষ্ট্রের মাঝামাঝি এই জায়গায় ছিল ওয়াকাটাক বংশ। সাতবাহন সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশের পশ্চিম দিকের এরিয়াতে এই ওয়াকাটাক সাম্রাজ্য শুরু হয়। এর রাজধানী ছিল বরার বা নন্দীবর্ধন বা নাগারধন। এই সাম্রাজ্য বা এই বংশের রাজারা ব্রাহ্মণ ধর্ম মানতেন। এর রাজারা হলো বিন্দশক্তি, প্রবরসেন, রুদ্রসেন আর হরিসেন। বিন্দশক্তি, প্রবরসেন, রুদ্রসেন আর হরিসেন। বিন্দশক্তি এই ওয়াকাটাক বংশের প্রতিষ্ঠাতা। প্রবরসেন এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি 4টে অশ্বমেধ যজ্ঞ, একটা বাজপেয় যজ্ঞ করিয়েছিলেন। এই ওয়াকাটাক বংশের রাজারা ব্রাহ্মণ ছিল, আর এই সময় উত্তর ভারতে ছিল গুপ্ত বংশ, তারাও ব্রাহ্মণ। এই জন্যই ওয়াকাটাক বংশের সাথে গুপ্ত সাম্রাজ্যের একটা ভালো সম্পর্ক ছিল। আর এই সম্পর্কের দরুন পরবর্তী রাজা রুদ্রসেন বা রুদ্রসেন দ্বিতীয়
তার সাথে গুপ্ত বংশের চন্দ্রগুপ্ত মৌর্য ও দেবীর একটি কন্যা ছিল, তার বিবাহ হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার সাথে ওয়াকাটাক বংশের রুদ্রসেন দ্বিতীয় তার বিবাহ হয়। শেষ রাজা ছিল হরিসেন। হরিসেনকে শেষ করে দিয়ে এই জায়গায় চলে আসে চালুক্য বংশ। চালুক্য বংশ দুটো ধাপে 3 জায়গাতে আসে: বাতাপি বা বাদামি চালুক্য, কল্যাণা চালুক্য আর বেঙ্গি চালুক্য। এর ভেতর বাতাপি চালুক্যটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াকাটাক বংশকে সরিয়ে দিয়ে ওই জায়গায় চলে আসে বাতাপি চালুক্য। এটা নর্মালি মহারাষ্ট্রের নিচে আর কর্ণাটক এরিয়া জুড়ে ছিল। এর রাজধানী ছিল বাতাপি বা বাদামি। ধরা হয় 543 খ্রিস্টাব্দ থেকে এই চালুক্য বংশের সূচনা। এখানে রাজারা হলো প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় কীর্তিবর্মন। প্রথম পুলকেশী এই বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা, তার আরেক নাম জয় সিং। প্রথম পুলকেশী, তার আরেক নাম জয় সিং। তিনি একটা অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। এর আগে ওয়াকাটাক বংশের রাজা রুদ্রসেন 4টে অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। এই চালুক্য বংশের রাজারা জৈন ধর্মকে খুব সমর্থন করতেন। প্রথম পুলকেশীর পরে রাজা হয় প্রথম কীর্তিবর্মন। তাকে এই বাতাপি চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই প্রথম কীর্তিবর্মনের সময় এই এরিয়াতে মানে চালুক্য এরিয়াতে বেসর শৈলীর প্রচলন শুরু হয়। এরপরে রাজা হয় দ্বিতীয় পুলকেশী। তার শাসনকাল 610 থেকে 642 খ্রিস্টাব্দ। দ্বিতীয় পুলকেশীর শাসনকাল 610 থেকে 642 খ্রিস্টাব্দ। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় দ্বিতীয় পুলকেশীকে। তার দরবারে ছিল রবিকীর্তি। রবিকীর্তির লেখা আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশী দুজনকে হারায়, উপরে হর্ষবর্ধন আর পূর্ব দিকে মহেন্দ্র বর্মন। উত্তর দিকে পুষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধনকে হারিয়ে দেয় 618 খ্রিস্টাব্দে। এই ঘটনার কথা পাওয়া যায় এহোর অভিলেখ থেকে। আর পূর্ব দিকে পল্লব রাজা ছিল মহেন্দ্র বর্মন। এই পল্লব রাজ্যের রাজধানী ছিল কাচি বা কাচিপুরম। দ্বিতীয় পুলকেশী কাচিতে গিয়ে মহেন্দ্র বর্মনকে হারিয়ে দেয় এবং উপাধি নেয় কাচি কোন্ড। এরপর মহেন্দ্র বর্মনের ছেলে নরসিংহ বর্মন বাতাপিতে এসে দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে দেয় এবং নরসিংহ বর্মন তখন উপাধি নেয় বাতাপি কোন্ড। দ্বিতীয় পুলকেশী মারা যাওয়ার পর চালুক্য বংশের সিংহাসনে বসে তার ছেলে দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মনের প্রধান সামন্ত ছিল দন্তি দুর্গ। দন্তি দুর্গ কীর্তিবর্মনকে সরিয়ে দিয়ে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে। আর কীর্তিবর্মন নর্মাল একজন সামন্ত হিসাবে থেকে যায়। এইভাবে বেশ অনেকটা দিন চলার পর রাষ্ট্রকূট বংশে রাজা আসে কর্ক দ্বিতীয়। সেই সময় ওই চালুক্য সামন্ত ছিল তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় কর্ক তৃতীয়কে হারিয়ে দেয় এবং আবারও চালুক্য বংশের প্রতিষ্ঠা করে, সেটাকেই বলে কল্যাণা চালুক্য। তো কল্যাণা চালুক্য বংশের প্রতিষ্ঠাতা তৈলব দ্বিতীয়। ইনিশিয়ালি এর রাজধানী ছিল মানক্ষেত বা মানখের। পরবর্তীতে রাজা যখন আসে সোমেশ্বর, সোমেশ্বর এই মানক্ষেত থেকে রাজধানী চেঞ্জ করে কল্যাণাতে করে নেয়। এই কল্যাণা চালুক্য বংশের রাজারা আসে তৈলব দ্বিতীয়, সোমেশ্বর, বিক্রমাদিত্য, আবার সোমেশ্বর। তৈলব দ্বিতীয়, সোমেশ্বর, বিক্রমাদিত্য, আবার সোমেশ্বর। এর প্রতিষ্ঠাতা তৈলব দ্বিতীয়। এরপরে রাজা হয় সোমেশ্বর। সোমেশ্বর এই রাজধানী চেঞ্জ করে নেয়। এখন কল্যাণা চালুক্য যখন চলছে, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এরিয়াতে চলছিল আবারও চোল বংশ। চোল বংশের রাজা ছিল রাজরাজ প্রথম। রাজরাজ প্রথম এই সোমেশ্বরের ওপর বহুবার আক্রমণ করেছিল, তার ফলে সোমেশ্বর আত্মহত্যা করে নেয়। এরপর রাজা হয় বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য 6। তার দরবারে দুজন বিদ্বান ছিল, বিলহন আর বিজ্ঞানেশ্বর। বিলহনের লেখা বিক্রমাঙ্কদেব চরিত আর বিজ্ঞানেশ্বরের লেখা মিতখরা। শেষ রাজা ছিল সোমেশ্বর, সোমেশ্বর চতুর্থ। এরপর বেঙ্গি চালুক্য। বাতাপি চালুক্য বংশে যখন রাজা ছিল দ্বিতীয় পুলকেশী, তখন দ্বিতীয় পুলকেশীর ভাই বিষ্ণুবর্ধন বা কুঞ্জ বিষ্ণুবর্ধন অন্ধ্রপ্রদেশ এরিয়াতে এসে তার উত্তর দিকে ছোট একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এবং তার রাজধানী রাখে বেঙ্গি। সেই হিসাবে ওই এরিয়াটাকে বলা হতো বেঙ্গি চালুক্য। এই বেঙ্গি চালুক্যর আরেক নাম পূর্ব চালুক্য বা ইস্টার্ন চালুক্য। এই বেঙ্গি চালুক্য শুরু হয় মোটামুটি 624 খ্রিস্টাব্দ থেকে। এরপর পল্লব বংশ বা পল্লব সাম্রাজ্য। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ দিকের এরিয়াতে ছিল এই পল্লব সাম্রাজ্য। এর রাজধানী ছিল কাচি বা কাচিপুরম। এখানে রাজারা হলো শিব স্কন্দ বর্মন, সিংহ বিষ্ণু, মহেন্দ্র বর্মন, নরসিংহ বর্মন, অপরাজিত বর্মন। শিব স্কন্দ বর্মন, সিংহ বিষ্ণু, মহেন্দ্র বর্মন, নরসিংহ বর্মন, অপরাজিত বর্মন। পল্লব বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় শিব স্কন্দ বর্মন, তবে কোথাও কোথাও এটাও বলা হয় যে এর প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু। এরপর রাজা হয় মহেন্দ্র বর্মন বা মহেন্দ্র বর্মন প্রথম। তার সময় লেখা হয় মত্তবিলাস প্রহসন। এই মহেন্দ্র বর্মনকেই দ্বিতীয় পুলকেশী এসে কাচিতে হত্যা করে দেয়। এরপর পল্লব বংশের সিংহাসনে বসে নরসিংহ বর্মন বা নরসিংহ বর্মন প্রথম। একে পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক বলে ধরা হয়। তার শাসনকাল 630 থেকে 668 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি খুবই শক্তিশালী একজন রাজা ছিলেন, তাই তাকে মহামল্ল বা মামল্ল বলা হতো। তিনি মহাবলীপুরমে 5টা রথের একটা রথ মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া দ্বিতীয় পুলকেশীকে বাতাপি গিয়ে হত্যা করেছিলেন এবং উপাধি নিয়েছিলেন বাতাপি কোন্ড। নরসিংহ বর্মন প্রথমের পরে রাজা হয় নরসিংহ বর্মন দ্বিতীয়। এই দ্বিতীয় নরসিংহ বর্মন কাচিতে কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন।
এরপর আগের ওই 5টা রথের সাথে আরো 2টো রথ অ্যাড করে সপ্তরথের রথ মন্দির নির্মাণ করেন। এছাড়া সমুদ্রের তীরে শোর টেম্পল নির্মাণ করেন। তো কাচির কৈলাসনাথ মন্দির, সপ্তরথের রথ মন্দির আর শোর টেম্পল, এই 3টে নির্মাণ করান দ্বিতীয় নরসিংহ বর্মন, তার আরেক নাম রাজসিংহ। এরপরে রাজা আসে অপরাজিত বর্মন। অপরাজিত বর্মনকে হত্যা করে দেয় আদিত্য প্রথম। আদিত্য প্রথম তাকে হত্যা করে চোল বংশের প্রতিষ্ঠা করে। তো পল্লব বংশের জায়গায় চলে আসে চোল বংশ। এর আগে একটা চোল ছিল যেটাকে বলা হতো আদি চোল। এই চোল বংশের রাজারা হলো বিজয়ালয় চোল, আদিত্য প্রথম, প্রান্তক প্রথম বা পরান্তক প্রথম, তারপর রাজরাজ প্রথম। কি বললাম? বিজয়ালয় চোল, আদিত্য প্রথম, পরান্তক প্রথম, রাজরাজ প্রথম। ধরা হয় এই চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল। বিজয়ালয় চোলের ছেলে ছিল আদিত্য প্রথম। আদিত্য প্রথম ওই পল্লব বংশের অপরাজিত বর্মনকে হত্যা করে দিয়েছিল, আর সেই জায়গায় এই চোল বংশের প্রতিষ্ঠা করে আদিত্য প্রথমের পিতা বিজয়ালয় চোল। এই চোল বংশের রাজধানী ছিল তাঞ্জোর। বিজয়ালয় চোলের পরে চোল বংশের সিংহাসনে বসে আদিত্য প্রথম, তারপরে বসে পরান্তক প্রথম। এই পরান্তক প্রথমের সময় তামিলনাড়ুতে একটা ইনস্ক্রিপশন লেখা হয় যার নাম হলো উত্তরা মেরুর ইনস্ক্রিপশন বা উত্তরা মেরুর অভিলেখ। এই অভিলেখ থেকে চোল বংশের সময় লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় শাসনের ব্যবস্থা ছিল সেটা জানা যায়। এই পরান্তক প্রথমের সাথে চোল বংশের একজন রাজা কৃষ্ণ তৃতীয়র সাথে একটা যুদ্ধ হয়, তক্কলমের যুদ্ধ, 949 খ্রিস্টাব্দে। পরান্তক প্রথমের পরে রাজা হয় রাজরাজ প্রথম, যাকে বলা হয় রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল মালদ্বীপ দখল করেছিল, শ্রীলঙ্কা দখল করেছিল। এরপর 1009 খ্রিস্টাব্দে তাঞ্জোরে বৃহদ্দেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। এই চোল বংশের সময় বাংলার এরিয়াতে ছিল পাল বংশ, আর রাজেন্দ্র চোলের সময় এই পাল বংশের রাজা ছিল মহিপাল। রাজেন্দ্র চোল এই মহিপালের সময় বাংলার এরিয়াতে আসে এবং মহিপালকে হারিয়ে গঙ্গা জল নিয়ে যায়, তখন তার উপাধি হয় গঙ্গৈকোণ্ড। ওই গঙ্গা জল নিয়ে এসে তাঞ্জোরের কাছাকাছি একটা নতুন শহর স্থাপন করে যার নাম হলো গঙ্গৈকোণ্ড চোলপুরম, এবং সেই শহরের মাঝখানে একটা পুকুর নির্মাণ করার যার নাম দেন চোলগঙ্গম। এই চোল বংশের শেষ শাসক ছিল রাজেন্দ্র চোল তৃতীয়। মোটামুটি 1279 খ্রিস্টাব্দের আশেপাশে পাণ্ড রাজা কুলশেখর এই রাজেন্দ্র চোল তৃতীয়কে হারিয়ে এই চোল সাম্রাজ্যকে পাণ্ড সাম্রাজ্যের এরিয়ার ভেতরে নিয়ে নেয়। এরপর রাষ্ট্রকূট বংশ, এর শাসনকাল মোটামুটি 753 থেকে 982 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর রাজধানী ছিল মানখেত বা মানখের। এর প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। দন্তি দুর্গ ওই বাতাপি চালুক্য বংশের রাজা কীর্তিবর্মন দ্বিতীয়র একজন সামন্ত ছিল। সেই হিসাবে ওই বাতাপি চালুক্য বংশের জায়গায় চলে আসে রাষ্ট্রকূট বংশ। এই বংশের রাজারা হলো দন্তি দুর্গ, কৃষ্ণ, ধ্রুব, অমোঘ বর্ষ, তারপর ইন্দ্র, কৃষ্ণ, কর্ক। প্রথমে দন্তি দুর্গ, তারপর কৃষ্ণ, ধ্রুব, অমোঘ বর্ষ, তারপর ইন্দ্র, কৃষ্ণ, কর্ক। দন্তি দুর্গর পরে এই রাষ্ট্রকূট বংশের সিংহাসনে বসে কৃষ্ণ প্রথম বা কৃষ্ণ রাজা প্রথম। এই কৃষ্ণ প্রথম মহারাষ্ট্রের এলোরাতে কৈলাস মন্দির নির্মাণ করেছিল 773 খ্রিস্টাব্দে। তো মহারাষ্ট্রের এলোরাতে কৈলাস মন্দির রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণ প্রথম বা কৃষ্ণ রাজা প্রথম। এরপর রাজা হয় ধ্রুব। হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজ দখলের জন্য যে ত্রিপক্ষীয় লড়াই হয়েছিল সেই লড়াইতে এই রাষ্ট্রকূট বংশ থেকে অংশ নিয়েছিল ধ্রুব 783 খ্রিস্টাব্দে। এরপর রাজা আসে অমোঘ বর্ষ, তাকে কবিরাজ বলা হতো। তিনি একটা বই লিখেছিলেন কবিরাজ মার্গ কন্নড় ভাষাতে। এই অমোঘ বর্ষ দরবারে ছিল জিনসেন। জিনসেনের প্রভাবে অমোঘ বর্ষ জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। কন্নড় ভাষা 3জন বিদ্বান ছিল তার দরবারে, পণ্য, পণ্য, রণ্য। এই 3জনকে একসাথে বলা হয় কবি রত্নত্রয়া। অমোঘ বর্ষের পরে সিংহাসনে বসে ইন্দ্র, ইন্দ্র তৃতীয়। তারপরে বসে কৃষ্ণ বা কৃষ্ণ তৃতীয়। এই কৃষ্ণ তৃতীয়র সাথেই চোল বংশের ওই রাজা পরান্তক প্রথম, তার যুদ্ধ হয়েছিল তক্কলমের যুদ্ধ 949 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কৃষ্ণ তৃতীয় জিতে যায়। কৃষ্ণ তৃতীয়র পরে রাজা হয় কর্ক দ্বিতীয়। এই কর্ক দ্বিতীয় সামন্ত ছিল তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় কর্ক দ্বিতীয়কে সরিয়ে দেয় এবং এই রাষ্ট্রকূট বংশের জায়গায় আবারও চালুক্য বংশের প্রতিষ্ঠা করে কল্যাণা চালুক্য। এরপর বাংলার এরিয়াতে পাল আর সেন বংশ।